স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন কাজী রওনাক হোসেন, সিনিয়র সাংবাদিক, যুক্ত আছেন মোহাম্মদ মফিজুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডাক্তার লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা সরাসরি আলোচনা যেতে চাই। কাজী রওনাক হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে সারা দেশে আসলে খবরের অন্যতম শিরোনাম, পঞ্চম ধাপে নির্বাচন শেষ হয়েছে, আরও 9 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। সারাদিনে আসলে 7 জনের প্রাণহানির কথা আমরা জানছিলাম, এরপর আরও 2 জনের প্রাণহানির কথা শুনছি, এবং আহত হয়েছেন শতাধিক। 707টি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন হয়েছে, এখনও ষষ্ঠ ধাপে নির্বাচন বাকি। নির্বাচন কমিশন হতাহত এবং সহিংসতা পরে তারা বলছে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কি ব্যাখ্যা আছে আপনার কাছে? কিছু নাই, আমাদের নির্বাচন কমিশন একটা অদ্ভুত প্রতিষ্ঠান। তারা মুখে যা বলেন কাজে তা করেন না, করতে পারেন না, বা সেই ক্ষমতাও তাদের নাই। 9 জন লোক মারা যাবার পরে, 100 জনের বেশি লোক আহত হওয়ার পরে কেউ যদি বলে যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণ সুস্থ হয়েছে, সুন্দর হয়েছে, এই থেকে হাস্য করার কিছু হতে পারে না। যে ব্যাপারটা একদম স্পষ্ট এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের ইলেকশনে, যে এখন ইউনিয়ন পরিষদ ইলেকশনের সাথে সহিংসতাটা যেন এটারই অংশ হয়ে দাঁড়িয়েছে। আর আমরা এতই অমানবিক হয়ে গেছি যে 9 জন লোক মরে গেল, যাদের পরিবার থেকে এই 9 জন লোক চলে গেছে, সেই 9টি পরিবারই শুধু জানে যে তাদের কি হারিয়েছে। আমাদের কোনো ফিলিংসই নাই। আমাদের ইলেকশন কমিশন বলে দিলেন যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব সুন্দর হয়েছে। এর চাইতে আসলে হাস্যকর কিছু নাই। তবে পার্টিসিপেশন বাড়ছে। একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে জাতীয় ভোটে যেমন লোকের ভোট দেবার পরিমাণটা অনেক কম ছিল, ইউপি ইলেকশনে কিন্তু তা না। যথেষ্ট আগ্রহ আছে, তারা যাচ্ছে, এবং এই দলীয় প্রতীকের কারণে, দলীয় প্রতীকটা না থাকলে আমার ধারণা যে আরো ভালো হতো, কিন্তু এই প্রতীকটা থাকার কারণে সহিংসতাটা হচ্ছে। কারণ প্রতীক ছাড়া যখন ইলেকশন হয়েছে তখন কিন্তু আমরা কখনোই এ ধরনের সহিংসতা পাইনি। তো আমি মনে করি যে আসলে ইলেকশন কমিশনের এই সমস্ত কথা বলে এই মানে ব্যঙ্গ করার কোনো মানে হয় না। কারণ তারা বাস্তবটা তুলে ধরুক, তারা ব্যর্থ হচ্ছে, তারা পারছে না, এটাই সবচেয়ে বড় কথা। আসবো আপনার কাছে। আমরা একটু মোহাম্মদ মফিজুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই। এখনো ষষ্ঠ ধাপে নির্বাচন বাকি। নির্বাচনী সহিংসতার জন্য বরাবরই দায় নিতে নারাজ কমিশন, এবং আজকেও তারা বলছেন যে প্রার্থীরা এর জন্য দায়ী। দায়ের জায়গা যদি কথা বলি, আসলে সেখানে দায়িত্বশীলতার প্রশ্নটি আসছে। সেখানে আসলে প্রার্থী কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বশীলতা কতটা দেখছেন আসলে? না, এটা তখন নির্বাচন তো একটি কাঠামোতে অনুষ্ঠিত হয়, তাই না? একটি সামাজিক কাঠামো, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা আছেন, যারা অংশগ্রহণ করছেন, নির্বাচনী প্রতিযোগিতায় আছেন, তারা তো ক্যান্ডিডেট, তারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন। সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং মানুষ সেখানে ভোট দিতে যাবে। ভোটাররা সুষ্ঠুভাবে ভোটগুলো অনুষ্ঠিত হবে, তার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার তারা নির্বাচিত হবেন। তো এগুলো যারা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, সেটা অবভিয়াসলি আসলে বিষয়গুলো হচ্ছে নির্বাচন কমিশনের সত্য, সেখানে দায়িত্ব বর্তাই। অন্যরা যে শুধু অনুষ্ঠানের দায়িত্বটি তা নয়, যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে, কতটুকু ক্যানসেল করছে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন ঘটে, সেই ডিনামিক্স গুলো তো তাদেরকে এক্সপ্লোর করতে হবে। এবং এটা আসলে দায় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয় নয়, বরং যে এই যে বিষয়গুলো ঘটছে সেগুলোকে সহজে মেনে নিয়ে, স্বীকার করে, সেগুলোকে কেন ঘটছে কারণ অনুসন্ধান করে সেগুলোকে আসলে অ্যাড্রেস করাটাই হলো ভালো। সেটাই হচ্ছে দায়িত্বশীলতার পরিচয়। আমার মনে হয় যে এই যে আজকে আমি সংবাদপত্রে দেখলাম যে এই 5ম ধাপ পর্যন্ত প্রায় 70 থেকে 75 জন মানুষ, আজকে 9 জন হিসেব করলে হয়তো সংখ্যা আরো বড় হবে। আজকে চিন্তা করুন, একদিনে যদি নির্বাচন হতো আর এতগুলো মানুষ ঝরে যেত, তাহলে সেটা কেমন ঝাঁকুনি দিত। একটি প্রাণ মূল্যবান, কিন্তু এই যে সংখ্যায় মৃত্যুটি, সেটি আসলে ঠিক এভাবে বললে হবে না। নির্বাচন কমিশনকে এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কি করছে সেগুলো দেখার বিষয়। আমার মনে হয় এই যে একটি আপনার সমন্বয়,
যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি, নির্বাচন কমিশন এবং ভোটারদের কারণে কেন হবে, বা ওই প্রতিনিধিদের কারণে যারা ক্যান্ডিডেট তাদের কারণে কেন হবে, সেখানে তো আচরণবিধি আছে, সেখানে তো নিয়ম নীতি আছে। সেগুলো যদি তারা লঙ্ঘন করে, তাহলে সেই লঙ্ঘন করার তো দেখভাল করার, মনিটরিং এর দায়িত্ব যাদের আছে তাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। আসলে আজকের এই সময়ে এসে এভাবে কথা বললে সেটা জনমানুষের সেটা বরং আরো নেগেটিভ ইমেজ তৈরি হয়। আমরা যে যেখানেই আছি না কেন, নিজের দায়িত্ব যদি কোনো ধরনের সেখানে আপনার ঠিক মতো পালন করে না যায়, সেটাকে স্বীকার করে সেটাকে অ্যাড্রেস করার, কারেকশন করার সেই সৎসাহস আমাদের সবারই থাকা উচিত। আমার মনে হয় নির্বাচন কমিশন বিষয়টিকে ঠিক ফ্রেজিংটা ঠিক মতো করছে না। ইসি যেটি বলেছেন সেই ফ্রেজিংটাও ঠিক আসলে এই সময়ে সেই ধরনের ফ্রেজিং মেনে নেওয়া যায় না। তো আমরা ভাববো যে ষষ্ঠ ধাপে যে নির্বাচন আসবে, নিশ্চয়ই প্রত্যেকটা লেয়ার থেকে, প্রত্যেকটা ফেজ থেকেই তো আমাদের লার্নিং থাকা উচিত। আমাদের নফলস গুলো কোথায় আছে সেগুলো আমরা প্রথম থেকে আজ পর্যন্ত এই পঞ্চম ধাপ পর্যন্ত প্রত্যেকটা ফেজে আমরা কিছু কিছু মৃত্যু দেখেছি। তো একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার জন্য আমরা কি লার্ন করলাম, কি শিখলাম, এবং সেটা পরবর্তী ধাপে প্রয়োগ করলাম, সেই বিষয়গুলো তো আমাদের থাকা উচিত। এটা যে কোনো রেসপন্সিবল, যে কোনো সেন্সিবল মানুষেরও কথা হওয়া উচিত, যে কোনো প্রতিষ্ঠানেরও সেই ধরনের দায়িত্বগুলো নিয়ে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত। জি, আসবো আপনার কাছে। আমরা একটু স্বাস্থ্যভাবে যেন সেগুলো কারেক্টেড হয়, সেটাই আমাদের সবারই প্রত্যাশা হবে, যে এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়গুলি আমরা চাই। আমরা একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনাকে একটু শুনতে চাই। আসলে নির্বাচন কমিশনের দায়িত্বশীলতার জায়গায় অধ্যাপক মফিজুর রহমান স্যার বললেন, আসলে রাজনৈতিক দলগুলো বা যারা প্রার্থী বা রাজনৈতিক কর্মী রয়েছেন, যারা আসলে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের দায়িত্বশীলতা জায়গাগুলোকে আসলে দেখেন কিনা বা কোনো উন্নতি দেখছেন কিনা? বারবার বলা হচ্ছে, বারবার এত প্রাণহানি, হতাহতের ঘটনা ঘটছে নির্বাচনকে ঘিরে। না, আমার আগে যে দুইজন বিজ্ঞ আলোচক যা বলছেন তাতে একটা বিষয় একদম সুস্পষ্ট, সেটা হচ্ছে যে প্রতীক যখন নির্বাচনে আসলো, নৌকা মার্কা প্রতীকটা, এবং যারা বিদ্রোহী প্রার্থী এরা কিন্তু অলমোস্ট সব একই দলের, যারা প্রতীক পান নাই তারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। তার মানে আলটিমেটলি কিন্তু মারামারিটা হচ্ছে, সহিংসতা হচ্ছে নিজ দলের মধ্যে, এই ক্ষমতাসীন দলের যারা প্রার্থী তাদের মধ্যে। আর যে দায়িত্বশীলতার প্রশ্নটা আনছেন ওনারা বা আমিও আনতেছি, আপনি যদি নির্বাচন কমিশনের দিকে তাকান, এইটা কিন্তু নির্বাচন কমিশনে যারা সদস্য আছেন প্রত্যেক কিন্তু সাংবিধানিক পদ হোল্ড করেন, এবং তাদের যে ওথ, তারা যখন শপথ নিয়েছিলেন তখন আমরা উনারা বলছিলেন ওনারা সবসময় সত্য কথা বলবেন এবং সঠিক কথাটাই বলবেন। যদি তাই হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো সহিংসতা, বিচ্ছিন্ন ঘটনা ধারা, সহিংসতা হয় নাই, এই কথাটা কি সত্য? যদি এটা সত্য হয় তাহলে মাহবুব তালুকদার সাহেব যে কথাগুলো বলছেন যে গণতন্ত্রের চর্চা নাই এবং ভোট বিমুখ হচ্ছে মানুষ, দুইজনই তো সাংবিধানিক পদ হোল্ড করেন, দুইজনই তো শপথ নিয়ে আসছেন, এই জায়গাটায় যেতে হবে, এক নম্বর। দুই নম্বর, আমাদের যে হত্যাকাণ্ডগুলো আমরা দেখলাম নির্বাচনকে কেন্দ্র করে, সেটা কিন্তু ধাপে ধাপে, যে কথাটি একটু আগে বলে গেলেন আমাদের ডক্টর সাহেব, যে কি যে আপনার এই যে কার কি দায়িত্ব সেটা পালন করা উচিত, সেখানে প্রায় তো আমি যদি দেখি যে প্রথম ধাপে যে হত্যাটা হইল, আমরা তারপরে সতর্ক হওয়ার কথা যে প্রথম ধাপে যখন হত্যা হইল দ্বিতীয় ধাপে যাতে না হয়। আচ্ছা, দ্বিতীয় ধাপে যদি হয়ে থাকে, তৃতীয় ধাপে যদি না হয়, এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে কি, আমার কাছে মনে হয় না কেউ কোনো দায়িত্ব পালন করতেছেন এবং দায়িত্ব পালন করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তা না হলে আপনার স্বাধীন দেশে আপনার 70-75 জন লোক মারা যাবে আর আমরা নির্বিকার তাকায় তাকায় দেখবো, এ পর্যন্ত শুনি নাই কয়টা মামলা হয়েছে, কি আশয় বিষয়, তাহলে হত্যাকাণ্ডগুলো কি আসলে, কি আলটিমেটলি কি হচ্ছে? আমরা কি দেশের জন্য কাজ করতেছি, দেশের নাগরিকের জন্য কাজ করতেছি? এই নির্বাচনগুলো তো দেশের নাগরিকের সুবিধা দেওয়ার জন্য, জীবনই চলে যায় একটা স্বাধীন দেশে, তারপরে এই নির্বাচন। আমার কাছে ভাই এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যেই নির্বাচনে এই 95 জন বা 70 জন বা 80 জন লোক মারা যাবে। আর নির্বাচন কমিশনের দায়িত্বের কথা আমরা যেটা বলছি, আমরা দেখছি যে নির্বাচনের সময় নির্বাচন কমিশন হন সমস্ত ক্ষমতার অধিকারী, তাহলে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি তাদের আন্ডার কমান্ড, তাহলে সিইসি যদি কমান্ড দেন তাহলে শুনবে না কেন? তাহলে এই যে যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদের কাছে কি কমান্ড যায় না? নাকি তারা সাংবিধানিক পদে যে দুইজন লোকের লড়াই হচ্ছে, একজন মাহবুব তালুকদার এবং প্রধান নির্বাচন কমিশনার, সে কারণে কি আজকে ল এনফোর্সিং এজেন্সি নীরব থাকতে হচ্ছে কিনা, এই বিষয়গুলা দেখা দরকার বলে আমি মনে করি।
যে আসবো আপনার কাছে। আমরা একটু করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার লেনিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনার কাছে আসতে চাই। ওমিক্রন ঠেকাতে বিধিনিষেধের প্রজ্ঞাপন 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য সচিব। ওমিক্রনের মধ্যে এরই মধ্যে বাংলাদেশে 10 জন আক্রান্ত হয়েছে। দেশে করোনা সংক্রমণও কিন্তু প্রতিদিন বাড়ছে। মার্চ এপ্রিলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। শঙ্কার জায়গা আসলে আপনার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা মনে হচ্ছে? বৈশ্বিক প্রেক্ষাপটে তো আমরা দেখছি শঙ্কার বিষয়গুলো সতর্ক করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, কি বলবেন? ধন্যবাদ। বাংলাদেশে 10 জন অমিক্রন আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। এখানে মনে রাখতে হবে আমাদের দেশে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের জেনোম সিকোয়েন্স বা জিন বিন্যাসের পরীক্ষা খুব কম করা হয়। সেই কম পরীক্ষার মধ্যে 10 জন পাওয়া গিয়েছে। যদি পরীক্ষাটা আরো বেশি করা হতো, এটি 20, 30, 40 বা 100 কত হতো এটা আমরা জানি না। কিন্তু প্রতিদিন যে হারে রোগী বাড়ছে, টেস্ট করা এবং উপসর্গের যে রোগীগুলো বিশেষ করে চিকিৎসকরা দেখতে পাচ্ছেন, তাতে মনে হয় যে ইতিমধ্যেই সংক্রমণ গতি সঞ্চার শুরু করেছে। আজকে সংক্রমণটা ছিল 4.2% মতো, এবং যদি এই হারে বাড়তে থাকে তাহলে আমাদের আশঙ্কা হচ্ছে জানুয়ারির শেষ নাগাদ বাংলাদেশে অমিক্রনের সংক্রমণ একটি পূর্ণ গতিবেগ লাভ করবে এবং সেটি পুরো ফেব্রুয়ারি মাস জনগণকে আতঙ্কিত করবে, দাপিয়ে বেড়াবে, মানুষকে অসুস্থ এবং মৃত্যুর দিকে ঠেলে দেবে। যদিও বিভিন্ন গবেষণা থেকে দেখা গিয়েছে অমিক্রন সংক্রমণের তীব্রতা কম হয়, কিন্তু সেটা কতটা কম আমাদের মনে রাখতে হবে। যে সময়ে একজন ডেল্টা ভাইরাস আক্রান্ত মানুষ থেকে 5 জনে ছড়ায়, ওই সময় কিন্তু একজন অমিক্রন আক্রান্ত মানুষ থেকে সেটি 25 জনে ছড়ায়, অর্থাৎ 5 থেকে 10 গুণ বেশি। তার মানে এটি দ্রুত ছড়িয়ে পড়বে। আমরা দক্ষিণ আফ্রিকার যে গবেষণা সেখান থেকে দেখেছি, যেখানে হাসপাতালে ভর্তি প্রতি 100 জন রোগীর মধ্যে 32 জনকে আইসিইউতে নিতে হয় ডেল্টা বা অন্য ভেরিয়েন্টে, সেখানে অমিক্রনে নিতে হয় 18 জনকে, অর্থাৎ 32-এর জায়গায় 18, এটি কম। কিন্তু যদি রোগাক্রান্ত মানুষের সংখ্যা 5 থেকে 10 গুণ বেড়ে যায় তাহলে কি দাঁড়াবে? সেই কমটাই কিন্তু বেশি মানুষের মধ্যে যুক্ত হতে হতে একটা বড় সংখ্যা হয়ে যাবে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, সেই দেশের বিজ্ঞানীরা ধারণা করছে সামনে কয়েকদিনের মধ্যে ভারতে প্রতিদিন 60,000 মানুষকে হাসপাতালে বেডে ভর্তি করতে হবে। বাংলাদেশে যদি আমরা তার 8 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগও ভাবি, তাহলে কি দাঁড়াবে? প্রতিদিন 6 থেকে 7,000 মানুষকে হাসপাতালে ভর্তি করলে আমাদের চিকিৎসা ব্যবস্থা যে ক্ষমতা, আমরা কদিন সাপোর্ট দিতে পারবো? তাহলে আমাদের এই যে আশঙ্কাটাকে, এটাকে প্রতিরোধ করার জন্য, দূর করার জন্য কি করা দরকার? আমাদেরকে অনেক বেশি টিকা দেওয়া দরকার। আমরা টিকার দিকে একটু তাকাই। আমাদের দেশের 80% মানুষকে টিকা দেওয়ার জন্য টার্গেট স্থির করা হয়েছে, লক্ষ্যমাত্রা। তার মানে কম বেশি 13.5 কোটি মানুষকে টিকা দিতে হবে। এখন পর্যন্ত সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছে 7,60,00,000-এরও কম মানুষ, 59 লাখের কাছাকাছি মানুষ, এবং 2 ডোজ টিকা দেওয়া হয়েছে দেশের 31% মানুষের একটু বেশি, এবং 1 ডোজ টিকা পেয়েছে 43 থেকে 44% মানুষ। লক্ষ্য করুন, এখনো একটি অংশের, বিশাল অংশের মানুষ সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেনি। কেন করেনি? যারা রেজিস্ট্রেশন করেনি তাদের একটি প্রধান অংশ অ্যান্ড্রয়েড ডিভাইস, যার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায়, এটি ব্যবহারে অভ্যস্ত না। আরেকটা অংশের এই অ্যান্ড্রয়েড ডিভাইসই নাই। অনেকেই টেকনোলজি ব্যবহারে নিরক্ষর, বা মানে অর্থাৎ এই মোবাইল ফোন অপারেটর করতে পারে না। তাহলে এই মানুষগুলোকে টিকার আওতায় আনার জন্য আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নীতিমালা, ঘোষণা বা কার্যক্রমগুলো কি? একটা জিনিস তো আমরা জানি, যতদিন আমরা দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে না পারবো, ততদিন কিন্তু আমরা যারা টিকা নিয়েছি তারাও কিন্তু নিরাপদ না। কারণ এই ভেরিয়েন্ট একটা নতুন ভেরিয়েন্টের উদ্ভব করতে পারে। তাহলে সেই জায়গাটা স্পষ্ট করেনি। দ্বিতীয়ত, বলা হয়েছে যে আগামী 1, 2 বা 3 দিনের মধ্যে নির্দেশনাগুলো প্রজ্ঞাপন আকারে জারি হবে। আচ্ছা, জারি হওয়ার পরে কি সব নির্দেশনা একত্রিত প্রয়োগ শুরু হবে, নাকি অমিক্রনের সংক্রমণের তীব্রতার সাথে নির্দেশনার আকার, আকৃতি এবং ব্যাপৃতি বাড়বে? এই ব্যাপারটা কিন্তু, এটাকে আমরা বলি গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান। অর্থাৎ
সংক্রমণের মাত্রা ভিত্তিক কর্ম পরিকল্পনা, সেই জায়গায় কিন্তু এখনো আমরা অন্ধকারে রয়েছি কখন কি করা হবে। যেমন ধরুন আজকে 4.2% সংক্রমণ হয়েছে, কালকে বা পরশু যদি এটি 5% অতিক্রম করে কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হবে, তার 4 দিন বা 5 দিন পরে যদি সেটি 8% অতিক্রম করে কোন কোন জায়গায় বিধিনিষেধের বিস্তৃতি বাড়াতে হবে, অথবা 10% অতিক্রম করলে কি করা হবে, 15% অতিক্রম করলে কি করা হবে। এই যে আপনার সংক্রমণের তীব্রতার মাত্রা ভিত্তিক যে কাজের পরিকল্পনা, সেটি কিন্তু এখনো আমাদের জানানো হয়নি। এবং আমরা দেখেছি যে 15 দফা নির্দেশনার কথা এখন বলা হচ্ছে, এটি কিন্তু বেশ আগেই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছিল, বলা হয়েছিল। সেটা কেন এতদিন বাস্তবায়িত হয়নি সেই ব্যাপারটাও কিন্তু আমরা জানি না। দেখুন, পুরো করোনা যুদ্ধের প্রধান এবং প্রথম অস্ত্র হচ্ছে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা। আজকের দিন পর্যন্ত আমাদের সরকার এবং কর্তৃপক্ষ মাস্ক পরাকে প্রশাসনের নৈমিত্তিক প্রোগ্রাম বা কার্যসূচি হিসেবে গ্রহণ করেনি, অথচ এটি করা উচিত ছিল। আমরা জানি স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফা নির্দেশনা জারির পরে আমরা যতগুলো জনসভা, ধর্মীয় হোক রাজনৈতিক হোক দেখেছি, এবং সামাজিক অনুষ্ঠানে কিছু হাজার হাজার লোক দেখেছি, আমরা বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখেছি। আমাদের কিন্তু মনে হচ্ছে যে এরই কারণে কিন্তু এই যে অমিক্রনের সংক্রমণের যে নতুন গতি, তার পেছনে কিন্তু কোনো ভূমিকা রয়েছে। সেখানে কিন্তু নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব মিলে আমরা আসলে কি করতে চাই বিষয়টাকে পরিষ্কার ঠিক করতে হবে। আমাদের টিকা প্রাপ্তি এবং সরবরাহে কোনো অসুবিধা নাই, তাহলে কেন আমরা টিকা দেওয়ার জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করছি না যে প্রতিদিন 50 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে? আমরা জানি আমাদের টিকা দেওয়ার সক্ষমতা 70 থেকে 80 লাখ প্রতিদিনে। আমরা যদি দিনে 50 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করে আগামী 10 দিন টিকার কাজটা চালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্যমাত্রা 80% মানুষ, সেখানে কিন্তু আমরা 70 থেকে 74-75 ভাগ মানুষকে টিকা দিয়ে ফেলতে পারি। এই ঘোষণাটি কেন করা হচ্ছে না? সুরক্ষা অ্যাপে মানুষ একটি বড় অংশ, একটা প্রণিধানযোগ্য গুরুত্বপূর্ণ অংশ রেজিস্ট্রেশন করতে পারছে না। কেন স্বেচ্ছাকর্মী নিয়োগ করে অথবা অন্য কোনো উপায়ে সেই মানুষদেরকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে না? এখন শুধুমাত্র টেকনোলজি ব্যবহারে অভ্যস্ত সেই মানুষগুলোকে টিকার আওতায় আনা হচ্ছে। দেখুন এখন দেশের অবস্থাটা কি, একদল মানুষ, অর্থাৎ দেশের 43% যদি আমি বাদ দিই, তাহলে 66 অথবা 56% মানুষ এখনো এক ডোজ টিকা পায়নি। 69% মানুষ 2 ডোজের কোনো ডোজ টিকা পায়নি, এবং 2 লাখ মানুষ পেয়েছে হচ্ছে আপনার বুস্টার ডোজের টিকা। তাহলে অসাম্যটা কোন জায়গায়? আমাদের প্রধানমন্ত্রী বৈশ্বিক প্ল্যাটফর্মে বারবার দাবি করে আসছে, ঘোষণা করে এসছে যে করোনার টিকাকে একটা ইকুইটেবল পণ্যে বা ইকুইটেবল সম্পদে ঘোষণা করতে হবে। ইকুইটেবল কি? সবার যা যা প্রয়োজন সেই অনুযায়ী দিতে হবে। কিন্তু আমরা দেখছি সেই ইকুইটি কিন্তু ভঙ্গ হচ্ছে। অতএব প্রধানমন্ত্রীর ঘোষণা মানুষকে সুরক্ষার আওতায় আনার জন্য বিজ্ঞানসম্মত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, শুধু আলোচনা বা প্রজ্ঞাপন নয়। আসবো আপনার কাছে আমরা। জি, আপনার কাছে আবারও এই প্রসঙ্গটি নিয়ে নিশ্চয়ই আসবো। করোনা ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি কেমন হওয়া উচিত, এসব বিষয়গুলো নিয়ে। একই সঙ্গে মৃত্যু ঝুঁকি বলা হচ্ছে যে কম, কিন্তু আসলে সংক্রমণ যে হারে আসলে বাড়ছে সেটি আসলে ঝুঁকি কতটা বাড়াতে পারে, সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে আবারও হয়তো জানবো। আমরা একটু কাজী রওনাক হোসেন, আপনার কাছে আরেক ভিন্ন প্রসঙ্গ নিয়ে আবারও আসতে চাই। আগামী 12 জানুয়ারি সংলাপে ডেকে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। আগেভাগেই কিন্তু বিএনপি সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। রাজনীতির মাঠে আসলে যেখানে সব সমস্যার সমাধান আসলে সংলাপেই হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে এই সংলাপে যাওয়া উচিত কিনা আপনার কাছে কি মনে হয়, কি বলবেন? সংলাপ তো অবশ্যই একটি অত্যন্ত যুক্তিযুক্ত প্রক্রিয়া, কিন্তু সমস্যাটা হলো এই সংলাপটা যদি শুধু লোক দেখানো হয় তাহলে তো এটা কোনো ইম্প্যাক্ট নেই। আমি যদি বলি যে বিচার মানি কিন্তু তালগাছ আমার, তাহলে তো হবে না। এখন যদি সত্যি সত্যি সরকারের সদিচ্ছা থাকে যে তারা এই সংলাপের মাধ্যমে একটা সলিউশন পেতে চায়, দেন ইটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি জানি না যে বাস্তবে তা কিনা, কারণ আমার কাছে মনে হয় যে এটা একটা আইওয়াশ। কারণ অনেকেই যাচ্ছে যাদের কোনো ইম্প্যাক্টই নেই, মানে আমাদের পলিটিক্যাল সিচুয়েশনে বা পলিটিক্যাল এরিয়াতে তাদের কোনো ইম্প্যাক্টই নাই। তারা যে এসে বাইরে এসে বেশ
মানে গর্ব করে বলছে আরে প্রেসিডেন্টের সাথে আমরা সংলাপ করে আসলাম, এটা তাদের জন্য অনেক আনন্দের বা পুলক পাবার মতন ব্যবহার হতে পারে। তো বাস্তবতা হলো যে আপনি যখন কাউকে কোনো সমাধান দেবেন বা কোনো সুপারিশ করবেন, সেই সুপারিশটা যদি আপনার আগে থেকে ডিসিশন নেওয়া থাকে যে যে যাই বলুক আমরা আসলে শেষ পর্যন্ত এভাবেই যাব। আইওয়াসটা আসলে আমি কেন জানি মনে না হচ্ছে আমাকে- আপনার কাছে, মানে আইওয়াসটা কেন মনে আমার হচ্ছে? কাছে আগে মনে হচ্ছে এই কারণে, গতবারের কমিশনও আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই বিএনপি কারণে যে আমাদের কথার কাজের ভিতরে অনেক ফারাক আছে, অনেক পার্থক্য আছে। যে কথাটা এই যে দেখেন ডক্টর লেনিন চৌধুরী এইমাত্র বললেন যেটা, যে প্রজ্ঞাপন কেন হচ্ছে না, নির্বাচন কমিশন প্রফেসর মফিজুর রহমান এবং আবুয়না রাজাক ওনারা দুজনেই বললেন যে নির্বাচন কমিশনের যে দায়িত্বশীলতা তারা পালন করছে না। এখানেও একই ব্যাপার, এখানে যাচ্ছে চা নাস্তা খেয়ে চলে আসতেছে। এখন এই ক্ষেত্রে বিএনপি যদি যায় না যায় সেটা তাদের ব্যাপার, কিন্তু বিএনপি না যাওয়ার পিছনে যুক্তি যেটা, সেটা হলো যে তারা গেলে পরে বলবে যে দেখো বিএনপির সাথে আমরা আলোচনা করেছিলাম কিন্তু আমরা মনে করি যে এটাই পারফেক্ট। এই যে একটা প্রিডিসপোজড আইডিয়া নিয়ে এগুনো, মাথায় আমার আছে যে আমি কি করব, কিন্তু তারপরে লোক দেখানো আমি এটা করছি ওটা করছি, একে ডাকছি ওকে ডাকছি। তো এই ব্যাপারগুলো আসলে খুব হাস্যকর। আমাদের টোটাল সিস্টেমটাই এমন হয়ে গেছে যে আপনি কোথাও কোনো ভরসা পাবেন না। যেটা সহজ সেটা আপনি দেখবেন যে সহজ নাই, অযথা এটাকে জটিল করা হয়। আর ওই যে গণতন্ত্র আমরা যতই বলি, কখনো বলি ভঙ্গুর গণতন্ত্র, কখনো বলি নির্ভেজাল গণতন্ত্র, আসলে এগুলো সুদূর পরাহত হয়ে গেছে। আমরা সমস্ত ইনস্টিটিউশনকে শেষ করে দিয়েছি, এখন বাকিটা কি হবে সেটা শুধু উপরওয়ালা জানে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক মফিজুর রহমান স্যার আপনার কাছে আসতে চাই, আসলে সংলাপে না যাওয়া বা সংলাপে না গিয়ে কি কোনো সুফলতা বা সফলতা আপনি দেখছেন কিনা এখানে? আসলে সংলাপের যে বিষয়টি সেটি হচ্ছে যে মাননীয় প্রেসিডেন্ট সামনে যেহেতু 2 বছর পরে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, তার যে বিদ্যমান স্ট্রাকচার, সেই বিদ্যমান স্ট্রাকচার অনুযায়ী মাননীয় প্রেসিডেন্ট এগিয়েছেন। তো এটা এক অর্থে কিন্তু একটি পজিটিভ বিষয় যে আপনার আমাদের সর্বোচ্চ অভিভাবক দেশের যদি বলি যে তিনি সংলাপে ডেকেছেন ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদেরকে। তো সেখানে বিএনপির তো একটা রাজনৈতিক অবস্থান আমরা জেনেছি যে ওনারা বলছিলেন যে আমাদেরকে লিখিতভাবে আমন্ত্রণ না জানানো পর্যন্ত ওনারা সেটা কিছুদিন একটু ক্লিয়ার করেননি, পরবর্তী সময় বলছিলেন যে ওনারা যাবেন না। তো এখনো সেই অবস্থায় আছে বলেই আমরা যতটুকু শুনেছি। কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন রাজনৈতিক প্রক্রিয়ায় তো অংশগ্রহণ করতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে, কারণ যেই ইনস্টিটিউশন গুলো রাজনৈতিক প্রক্রিয়াকে নির্ধারণ করবে সেই ইনস্টিটিউশন গুলো নির্মাণের ক্ষেত্রে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যে কর্তৃপক্ষ, সেটাতে যদি আপনি অংশগ্রহণ না করেন, এই টোটাল উইথড্রয়াল কিন্তু এটা আমরা সুইসাইডাল দেখেছি। বিএনপি নিজেও কিন্তু বিভিন্ন সময়ে আপনার যে সিদ্ধান্তগুলো নিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, সেগুলো যে সাংগঠনিকভাবে খুব পজিটিভ হয়েছে ওনাদের জন্য তা কিন্তু নয়। তো সেটা সব জায়গায় এই আলোচনাগুলো হয়। তো আমার মনে হয় যে কি হবে সেটা কিন্তু আগ থেকে বলে দেওয়া যায় না, যেটা কাজী রওনক হোসেন ভাই বলছিলেন যে আসলে কি আছে মাননীয় প্রেসিডেন্টের এই আলোচনার সংলাপের মধ্যে আগ থেকে কিন্তু আমরা বলতে পারি না। নিশ্চয়ই উনি ওখানে যে যারা কার্যকর ভাবে সেখানে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করবেন সেগুলো দেখা যেতে পারে। তখন কিন্তু যদি কার্যকর ভাবে তাদের প্রস্তাবগুলো সমন্বয় করে বিষয়টি আগায়, তাহলে তো সেটা সবার জন্য সুখবর। এবং সেই ধরনের একটি বিষয়কে সামনে রেখে হয়তো বা এই কাজটা এগোচ্ছে। আগ থেকে আমরা যদি বলে দেই তাহলে কিন্তু সেটা হয়তো রাজনীতির জন্য রাজনীতি হতে পারে। কিন্তু আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে ধারণা যে বিএনপির যে অবস্থা সেটা কিন্তু হুট করে তো হয়নি। আমাদের এখানে সংলাপ তো আসলে কখনো সফল হয়নি। আমরা পার্টির সেক্রেটারি লেভেলের সংলাপ দেখেছি, আমরা বিভিন্ন পর্যায়ে সংলাপ দেখেছি, বিদেশি মানুষজন এসে আমাদের দেশের সংলাপের চেষ্টা করেছেন, সবাইকে বসানোর চেষ্টা করেছেন। আসলে ওই সমস্ত থেকেই এক ধরনের রিলাক্টেন্স হয়তো তৈরি হচ্ছে অনেকের মধ্যে যে সংলাপ তো ফলপ্রসূ হয় না। কিন্তু আবার এই ফলপ্রসূ হয় না বলে সেটাকে সামনে রেখে আমি কিন্তু উইথড্রল পজিশনে চলে গেলে আমি কিন্তু কার্যকর প্রতিষ্ঠান নির্মাণের ভূমিকা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। অথবা আমার মনে হয় সেই প্রক্রিয়ায় যাওয়াটাই হচ্ছে ক্রিয়াশীল সংগঠনগুলোর জন্য একটা সুযোগ
যে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের প্রস্তাব উপস্থাপন করতে পারছি এবং সার্বিক অবস্থার বিবেচনায় যদি একটি কার্যকর আপনার নির্বাচন কমিশন গঠন করা যায়, তাহলে সেটাই তো আমাদের 2 বছর পরে আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে। জি, অ্যাডভোকেট আবু গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার যে প্রক্রিয়া, মেথড এবং কারা করবেন, সেই জায়গায় আপনার দায়িত্বশীল নাগরিক হিসেবে তো আমাদের সেই জায়গাগুলোর বিবেচনায় নিতে হয়। আমার ব্যক্তিগত ধারণা সেই জন্য সংলাপে সবার অংশগ্রহণটাই হচ্ছে পজিটিভ বলে মনে করি আমি। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আমরা গণমাধ্যমগুলো তো দেখেছি যে এই সংলাপকে কেন্দ্র করে কিন্তু সেই উত্তাপ তৈরি হয়নি, কারণ হয়তো গণমাধ্যমগুলো সেভাবেই একটু রিলাক্টেন্ট মুডে ছিল কিনা, যে অন্যান্য সময় যে ধরনের একটি খুব মানে পর্যালোচনা এবং সেটাকে নিয়ে আগ্রহ, সেটা নিয়ে খুব উত্তাপ ছড়িয়ে যায়, ওরকম এবার আমরা লক্ষ্য করছি না। কিন্তু তারপরেও নিশ্চয়ই সেটা অ্যাপারেন্টলি না থাকলেও আমার নিশ্চিত যে এটি একটি বড় প্রক্রিয়া এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে ভেতরে ভেতরে সেই উত্তাপ নিশ্চয়ই আছে। সেটা হয়তো গণমাধ্যম সেভাবে ধারণ করতে পারছে বলে হয়তো সেভাবে ধারণ করছে না, কিন্তু সার্বিকভাবে প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ইতিহাসে এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে। জি, ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে এই বিষয়ে আপনি যদি কিছু যুক্ত করতে চান। আমি চেষ্টা করব কিছু একটা যুক্ত করতে। সেটা হচ্ছে, দেখুন যে আলোচনার প্রক্রিয়াটা, এটা কিন্তু চলমান, আমরা দেখতেছি সবসময় হয়। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হওয়ার পর কিন্তু এই সংলাপটা আসছে। তা নইলে ওইটা যদি বহাল থাকতো, একটা তত্ত্বাবধায়ক সরকার হইতো এবং তার অধীনে নির্বাচন হইতো। সেই বিষয়টা থেকে আমরা সরে আসছি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে। এখন আসি আমরা এই যে আলোচনার যে বিষয়টা, আলোচনা কারা করছেন? আমরা এখন বাংলাদেশে আমরা দেখতেছি যে দুটো জোট বহুদিন ধরে চলে আসছে। একটা হলো আওয়ামী লীগের 14 দলের সাথে সংযুক্ত হয়ে কিছু দল নেতৃত্ব মহাজোট, আর একটা হলো 20 দলীয় জোট, যেটা বিএনপি জামাত তারা মিলে করেছে। এখন আসেন, এই আওয়ামী লীগের সাথে যে মহাজোট যারা আছে, তাদের 14টা দল এবং আরো 2টো দল সহ, আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি 14টা বা 15টা দল যদি পর্যায়ক্রমে রাষ্ট্রপতির সাথে বসেন সংলাপে, তাহলে তারা কি বলবেন? তারা কি মহাজোটের সিদ্ধান্ত কিংবা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলবেন, কোনো সংলাপ করতে পারবেন? নিশ্চয়ই না, কারণ মহাজোট তো একটা দল। আবার যদি আপনি আসেন 20 দলীয় জোট বিএনপির নেতৃত্বে, সেক্ষেত্রে যদি 20টা বিএনপি বাদ দিয়ে বাকি 19টা দল যায়, তারা কিন্তু বিএনপির যে মনের ভিউ যা চায় সেটাই গিয়ে বলবে। তাহলে এই আলোচনাটা ইন্ডিভিজুয়াল বিভিন্ন দলকে ডেকে আমার মনে হয় কোনো অর্থ হচ্ছে না। কেননা আমি বলি, পার্লামেন্টের দিকে যদি আমরা তাকাই, 300 সিটের মধ্যে 292টা সিট হলো মহাজোটের, এবং মহাজোটের ভিতর থেকে কিন্তু একটা দল বিরোধী দল। এটা বড় অদ্ভুত একটা ব্যাপার। আমরা একদম শেষ পর্যায়ে, আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন। আমি বলছি, আমাকে শেষ করতে দেন। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অফিসিয়ালি বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু ইনঅ্যাকশন মনে হয় বিএনপি। সুতরাং আমার কাছে মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপি এরা যদি প্রেসিডেন্ট যদি মধ্যস্থতা করেন, তাইলে বোধহয় আলোচনা চূড়ান্ত হতে পারে। বাকি আলোচনাগুলোর কোনো অর্থ আছে বলে আমার কাছে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক ডক্টর লেনিন চৌধুরী, আপনাকে দিয়ে শেষ করতে চাই আসলে করোনা এবং ওমিক্রন প্রসঙ্গ নিয়ে। ওমিক্রনের মৃত্যু ঝুঁকি বলা হচ্ছে যে কম, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে? ঝুঁকি, সংক্রমণের ঝুঁকি তো অনেকটাই বেশি, আপনি এর আগেও বললেন, এবং করোনা ঝুঁকি মোকাবেলা এখন আসলে প্রস্তুতির জায়গাটুকু আপনার শেষ বক্তব্য জানতে চাই। করোনার অমিক্রন ভেরিয়েন্টের মৃত্যু ঝুঁকি কাদের কম? যারা 2 ডোজ টিকা নিয়েছে, যারা বয়সে তরুণ, যাদের শরীরে ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি, হার্ট ইত্যাদি কোনো অসুখ নেই। কিন্তু যাদের শরীরে এই জাতীয় বড় বড় অসুখগুলো রয়েছে, টিকা নেয়ার পরেও কিন্তু তাদের মৃত্যু ঝুঁকি থেকে যায়। অতএব মৃত্যু ঝুঁকি কম শব্দটা সম্ভবত বেশিরভাগ মানুষের কাছে ভুল একটি সংবাদ পৌঁছে দেয়। 60 বা 65 বছরের বেশি বয়সী একজন মানুষ, তার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার রয়েছে, হার্টে ছোট্ট একটা অ্যাটাক হয়েছিল, তার জন্য কিন্তু শতভাগ মৃত্যু ঝুঁকি রয়েছে। এই কারণে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা হচ্ছে যে প্রতি 100 জন হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে 32 জন আইসিইউতে যেতে হয় অন্য ভেরিয়েন্টে, ডেল্টা বা অন্য। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে কিন্তু 18 জনকে যেতে হয়। ওই 18 জন তো মৃত্যু ঝুঁকিতে থাকলো। এবং এটা হয় কিভাবে? ধরুন ওমিক্রনে সারা দেশে, আমাদের দেশে আমি ধরে নিচ্ছি 1 কোটি মানুষ আক্রান্ত হয়ে গেল। এই 1 কোটি মানুষের মধ্যে যদি, যেখানে ডেল্টাতে
5% মানুষ হাসপাতালে ভর্তি হতো, এখানে যদি 2% ভর্তি হয় তাহলে কি পরিমাণ মানুষ হয়ে গেল। এবং সেখানে তো মৃত্যু ঝুঁকি শতকরা হারে কম, কিন্তু যখন এটা কিউমুলেটিভ ইফেক্ট, মানে সবগুলো একসাথে মিলিত হবে, তখন তো অনেক বড় হয়ে গেল। এই কারণেই কিন্তু অমিক্রন নিয়ে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা বেশি উদ্বিগ্ন। একই সাথে করোনার 2 ডোজ টিকা নেয়ার পরেও অমিক্রন প্রতিরোধ ক্ষমতাটাকে আংশিকভাবে পাশ কাটাতে পারছে, এটিও একটি উদ্বেগের বিষয়। এবং আরেকটি যেটি ইতিমধ্যে যে গবেষণাটা শুরু হয়ে গিয়েছে, 4র্থ ডোজ টিকা নিতে হবে কিনা, একটা গবেষণা অনেক দেশ শুরু করেছে। তার মানে কিন্তু অমিক্রন আমাদেরকে একটা নতুন ধরনের অস্বস্তিতে ফেলে দিয়েছে যে করোনা প্রতিরোধে লড়াইয়ের যে প্রধানতম অস্ত্র টিকা আমরা বলেছিলাম, সেই অস্ত্রটা ইতিমধ্যেই অংশত অকার্যকর হয়েছে, পরিপূর্ণ অকার্যকর হবে কি হবে না, বা কত বেশি কার্যকর করা যায় সেটা নিয়ে কিন্তু এক ধরনের দোদুল্যময়তা তৈরি হয়েছে। সব মিলেই কিন্তু আমরা একটা দ্বিধার মধ্যে রয়েছি। এই কারণেই আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে মাস্ক পরার ব্যাপারটাকে এনশিওর করা, নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মানা। এই কারণে আমরা একটা প্রস্তাব দিয়ে এসেছিলাম, এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের যেসব বড় কর্মসূচি সফল হয়েছে তার সবগুলোর পেছনে জনগণের সম্পৃক্ততা ছিল। এবং করোনা প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততা প্রধানতম কৌশল। এই কারণে আমাদের প্রস্তাব ছিল বাংলাদেশের প্রত্যেকটি পাড়া, মহল্লা, এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি অথবা গণ্যমান্য ব্যক্তিদেরকে কেন্দ্র করে, যাদেরকে আমরা ইংরেজিতে বলি কমিউনিটি লিডার, তাদেরকে কেন্দ্র করে ছোট্ট একটা স্বেচ্ছাসেবক কমিটি বলি, গণ কমিটি বলি, করোনা প্রতিরোধ কমিটি বলি, যে কোনো নামে একটা ছোট্ট কমিটি করা, যাদের কয়েকটি কাজ হবে। ভোট চাওয়ার মতো করে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে তারা বলবে আপনার বাড়ির থেকে কেউ যেন মাস্ক না পরে বাইরে বের হয়, মাস্ক পরে বের হতে হবে, এবং মাস্ক না পরলে আমরা তাকে ঠেলে বাড়িতে পাঠিয়ে দেব। দ্বিতীয়ত, কোনো বাড়িতে যদি কেউ টিকা নিতে রেজিস্ট্রেশনে অসুবিধা হয়, এই লোকগুলো রেজিস্ট্রেশন করে দেবে। তৃতীয়ত হচ্ছে, কোনো বাড়িতে করোনার কেউ আক্রান্ত হলে ওই পুরো ফ্যামিলিটাকে তো আমরা কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখি, তাদের বাজার সদাই, ওষুধ কেনা, হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির ব্যবস্থা তারা করবে। যদি ওই পরিবার অর্থনৈতিক সংকটে থাকে, প্রশাসনের সাথে যোগাযোগ করে এই টিম টাকা পয়সার সহযোগিতার ব্যবস্থা করবে। এবং সর্বোপরি যেসব মানুষকে টিকা ভীতি রয়েছে তাদেরকে উৎসাহিত করবে। জি, আমাদের সময় একেবারে শেষ। যদি করা যেত, আমরা কিন্তু করোনা প্রতিরোধ লড়াইয়ে অনেকটাই সামনে এগিয়ে যেতে পারতাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী, অ্যাডভোকেট আবু রাজ্জাকি, মোহাম্মদ মফিজুর রহমান এবং কাজী রওনাক হোসেন। আপনাদের চারজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।